নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি কৌশিক সেনগুপ্তের লেখা ১৯ নম্বর কেস এই গল্পটির অন্তিম পর্বের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প ১৯ নম্বর কেস। গল্প পাঠে আমি অর্পিতা। এই গল্পটির প্রথম পর্বে আমরা জেনেছিলাম যে ভূষণ হালদার একটি ছোট শহরে থানায় পোস্টিং হয়ে আসেন এবং তিনি সেখানকার পুলিশ কোয়ার্টারে থাকতে শুরু করেন, যদিও অনেকে তাকে সেই কোয়ার্টারে থাকতে বারণ করেছিল। কিন্তু সেই কোয়ার্টারে একটি ইদারা থাকায় তার এই ব্রিটিশ আমলের পুরনো কোয়ার্টারটা আরও বেশি করে পছন্দ হয়ে যায়। এই কোয়ার্টারটায় একটি কাজের লোক ছিল যার নাম ছিল কানাই। ভূষণবাবু প্রথম দিন থানায় এসে জানতে পারেন এই থানায় কোনো পেন্ডিং কেস নেই, শুধুমাত্র একটি খুনের কেস ছাড়া, এবং যার খুন হয় তার নাম দ্বিজহরি। তিনি সেই দিন সন্ধেবেলা খুনের সমস্ত ডিটেলসের ফাইল নিয়ে বাড়ি ফিরে আসেন এবং হঠাৎ তিনি ওই ইদারার কাছে কোনো আবছায়া মূর্তি দেখতে পান। এই পর্বে আমরা জানতে পারবো ওই আবছায়া মূর্তিটা কার ছিল আর দ্বিজহরিকে কেই বা খুন করলো। পুরো ঘটনাটি জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। বারান্দা থেকে নেমে হনহন করে হেঁটে ইদারার ধারে এলেন ভূষণবাবু। তারপর হাতের টর্চ জেলে ফোকাস ফেললেন সেই দিকে। নিজের চোখ দুটোকেই যেন বিশ্বাস করাতে পারলেন না ভূষণবাবু। কেউ কোথাও নেই। চারশেলের টর্চের তীব্র ছটায় ঝোপঝাড় পরিষ্কার দেখা যাচ্ছে। গোটা ইদারাটা একবার ঘুরে দেখে নিলেন, না, কেউ নেই এখানে। হতভম্ব ভাবটা যেন কিছুতেই কাটতে চাইছিল না। জ্যোৎস্নার আলোয় কি মরীচিকা দেখা যায়? টর্চ নিভিয়ে দিয়েও কোনো কিছু আর চোখে পড়ল না, অথচ জানলা দিয়ে পরিষ্কার দেখেছেন ভূষণবাবু। সন্ধেবেলাও স্পষ্ট দেখেছেন। পরপর পরপর দুবার চোখের ভুল হয় কিভাবে? সে রাতে আর ঘুম হলো না। বারবার বিছানা ছেড়ে উঠে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ইদারার দিকটা ভালো করে দেখতে লাগলেন ভূষণবাবু। আর কিছু চোখে পড়ল না। পরের দিন সকালে কানাই এলো, সঙ্গে করে একটা লোককে নিয়ে। বলল, স্যার, এই হলো খোকন, ওই ইলেকট্রিকের কাজ করে। আমি ওকে ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, আজকেই আলো বসিয়ে দেবে। যন্ত্রপাতি নিয়ে ইদারার ধারে চলে গেল খোকন। একটু পরে স্নান খাওয়া সেরে থানায় চলে গেলেন ভূষণবাবু। দুপুরে টিফিনের সময় অমূল্যবাবুকে ডেকে ভূষণবাবু জিজ্ঞাসা করলেন, অমূল্যবাবু, আগের অফিসার মিস্টার চক্রবর্তী কি বলতেন কোয়ার্টারটার সম্পর্কে? অমূল্যবাবু বললেন, সেভাবে কিছু বলেননি, তবে ওনার মনে হতো ওই বাড়িতে নাকি নেগেটিভ এনার্জি রয়েছে। সেই কারণেই কি উনি ট্রান্সফার নিয়ে চলে গেলেন? অমূল্যবাবু বললেন, ঠিক বলতে পারবো না স্যার, তবে পুলিশ কোয়ার্টারে ভয়ের কোনো ব্যাপার থাকতে পারে, বিশ্বাস হয় না। চক্রবর্তী স্যারের আগে যারা ছিলেন ওই কোয়ার্টারে তারা তো কোনো দিনই কিছু বলেনি এ ব্যাপারে। বুঝলাম। সন্ধেবেলা কোয়ার্টারে ফিরে ভূষণবাবু দেখলেন ইদারার সামনে একটা বাঁশের মাথায় জোরালো পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। বেশ আলো ঝলমলে হয়ে আছে জায়গাটা। ভূষণবাবু খুশি হলেন। জামাকাপড় ছেড়ে চেয়ারে বসতেই কানাই চায়ের পেয়ালা হাতে ঢুকল। ভূষণবাবু তাকে বললেন, এই যে কানাই, তুমি তো বরাবর এই কোয়ার্টারে কেয়ারটেকারে কাজ করে আসছো। বাইরের কোনো লোককে দেখেছো এ বাড়িতে প্রবেশ করতে?
বিশেষ করে ওই ইদারার দিকটা রাতের বেলা কাউকে যেতে দেখেছো? কানাইয়ের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আপনার আগে যে স্যার ছিলেন উনিও একবার বলেছিলেন এ কথা, তবে আমি কাউকে দেখিনি স্যার। তবে আমার মনে হয় চক্রবর্তী স্যার শুধু ওই ভয়তেই চলে গেলেন। ভূষণবাবু বিরক্ত হয়ে বললেন, কি আবল তাবল বকছো কানাই? ভয় পেতে যাবেন কেন? পুলিশের কাজই তো বদমাইশ লোকেদের শায়েস্তা করা। লোকটার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সে ভুল জায়গায় পা দিয়েছে কানাই। কানাই বলল, কাকে শায়েস্তা করবেন স্যার? 1 বছর আগে এইসব উৎপাত ছিল নে। আমবাগানের ওই দিকে একটা খুন হয়েছিল বছরখানেক আগে। তারপর থেকেই তো ভূতের উপদ্রব শুরু হয়েছে। আলোটা বসিয়ে বড় ভালো কাজ করেছেন স্যার। ওই জোরালো আলোয় এই সামনে কোনো ভূত ঘেঁষতে সাহস পাবেনি। ভূষণবাবু হেসে বললেন, আলো তো আর সারা রাত জ্বলবে না, আর তাছাড়া ভূত তো আমি বিশ্বাস করি না। আচ্ছা কানাই, তুমি চিনতে দ্বিজহরিকে? কানাই বলল, ছোট শহর স্যার, সবাই সবাইকে চেনে। বড় আপন ভোলা লোক ছিল এই দ্বিজহরিদা। একবার 100 টাকা ধার করেছিলাম ওর কাছে, শোধ করার হলো না। তার আগেই তো উনি শেষ হয়ে গেল। তুমি বলতে পারো দ্বিজহরিদার কোনো শত্রু ছিল কি না? ও অমন ভোলা ভালা লোকের আবার শত্রুকে থাকবে স্যার? দ্বিজহরির মালিক অনাথ হালদার লোকটি কেমন? কানাই বলল, এমনিতে তো ভদ্রলোক বলেই জানি। সোনার গহনার দোকান আছে, চড়া সুদে লোককে টাকাও ধার দেন। ওর বাড়িতেই কাজ করতো দ্বিজহরিদা, টাইম মতো মাইনে দিতেন উনি। ভূষণবাবু ঘাড় নেড়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুমি যাও এখন। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরের আলো নিভিয়ে জানলার পাশে ঘাপটি মেরে বসলেন ভূষণবাবু। ইদারার আলোটা ইচ্ছে করেই নিভিয়ে রাখলেন। আজ আর ঘর ছেড়ে বেরোবেন না। ওই মূর্তি ইদারার ধারে এলেই ঘর থেকে সুইচ টিপে আলো জ্বেলে দেবেন। দেখা যাক ব্যাটা কি করে। বসে থাকতে থাকতে ঝিমুনি ধরে গিয়েছিল। আচমকা সজাগ হয়ে উঠলেন ভূষণবাবু। বাগানের দিক থেকে সরসর করে একটা আওয়াজ ভেসে এলো। কেউ যেন শুকনো পাতা মারিয়ে হেঁটে গেল। চোখ দুটো দুহাতে কচলে ভালো করে ভূষণবাবু দেখলেন যথারীতি সেই আবছায়া মূর্তিটা এসে দাঁড়িয়েছে ইদারার ধারে। সেই রকম ধোঁয়া ধোঁয়া আকৃতি, কিন্তু আজ আর চুপচাপ দাঁড়িয়ে নেই। ইদারার পাড়ে দাঁড়িয়ে ঝুঁকে ইদারার ভেতরটা দেখার চেষ্টা করছে। পাথরের মতো শক্ত হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন ভূষণবাবু। তারপর আচমকা ঘর থেকে সুইচ টিপে দিলেন। ইদারার সামনে বাঁশের মাথায় ঝোলানো 200 ওয়াটের ল্যাম্প একটু আগেও জ্বলছিল, কিন্তু এখন আর জ্বলল না। অতি সাহসী ভূষণবাবুর শরীর যেন এলিয়ে পড়ল। তিনি মেঝের ওপর বসে পড়লেন। নিজের পায়ে জোর পাচ্ছিলেন না। যে জিনিসে তিনি আজীবন অবিশ্বাস করে এসেছেন, আজ আজ তিনি তাই চোখের সামনে দেখে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। আগের অফিসার অনিমেষ চক্রবর্তীর ভয়ের কারণটা আজ বিলক্ষণ বোঝা যাচ্ছে। এই রকম একটা বাড়িতে ফ্যামিলি নিয়ে থাকা চলে না। মিনিট 10 পরে মনে একটু জোর ফিরে পেলেন ভূষণবাবু। উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন ইদারার পাশ থেকে সে মূর্তি অদৃশ্য হয়েছে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারলেন না তিনি। দেখতে দেখতে ভোর হলো, পাখিরা ডেকে উঠল। বিছানা ছেড়ে উঠলেন ভূষণবাবু। পায়ে পায়ে হেঁটে ইদারার সামনে এলেন। তারপর বাঁশের মাথায় দৃষ্টি ফেলে কি যেন লক্ষ্য করে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। তিনি আবার ঘরে ফিরে এলেন। এর আরও একটু পরে কানাই এসে হাজির হলো।
মুড়ো ঝাঁটা নিয়ে এসে উঠোন ঝাঁট দিচ্ছিল। ভূষণবাবু দরজা খুলে বেরিয়ে এলেন। বললেন, কানাই, এ তল্লাটে ভালো কুয়োতি আছে? কানাই অবাক হয়ে তাকিয়ে বলল, কুয়োতি? কুয়োতি কী হবে স্যার? কাল সকালে স্নান করার সময় আঙুল থেকে আংটিটা খুলে ইদারার বাঁধানো পাড়ে রেখেছিলাম, পড়ে গিয়েছে। তোমার সন্ধানে থাকলে ভালো, নইলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কানাই বলল, আজকাল আর কার বাড়িতে কুয়ো ইদারা আছে স্যার? যারা ও পেশায় ছিল সব ছেড়ে দিয়েছে। এ শহরে কুয়োতি পাবেন না। কিন্তু আংটি ভেতরে পড়ল কীভাবে? ভূষণবাবু মনে মনে কিছু ভাবছিলেন। কানাইয়ের কথার উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেলেন। দিন 2 পরের কথা। সরকারি কোয়ার্টার ছেড়ে মালপত্র নিয়ে কাছাকাছি একটা বাড়ি ভাড়া করে উঠে গেলেন ভূষণবাবু। কানাইকে ছুটি দেওয়া হলো। সেদিন বেলার দিকে একটা কনস্ট্রাকশন কোম্পানির সাইনবোর্ড বসল কোয়ার্টারের সামনে। শহরবাসী জানল খুব শিগগিরই পুরনো পুলিশ কোয়ার্টার ভেঙে ওখানে পুলিশ কর্মচারীদের মস্ত আবাসন উঠবে। আমবাগানটাও নাকি আর থাকবে না। আরও 2 দিন কেটে গেল। 3য় দিন গভীর রাত। পুলিশ কোয়ার্টারের পুরনো বাড়িটা অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ইদারার সামনে 2 ছায়ামূর্তি নড়াচড়া করছিল। তাদের একজন চাপা স্বরে বলল, তুই শুধু নিচে নেমে ওই বাক্সের হাতলের সাথে দড়ি বেঁধে দিবি, ওপর থেকে আমি তুলে নেব বাক্সটা। খানিক পরেই কপিকলের দড়ি বেঁধে একটা ছায়ামূর্তি ইদারার ভেতরে নেমে গেল। অপর মূর্তিটা দড়ি ধরে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পরেই দড়িতে টান পড়ল। ওপরে দাঁড়িয়ে থাকা মূর্তিটা দড়ি টেনে টেনে কি যেন তুলতে লাগলো। দড়ির সাথে উঠে এলো মস্ত একটা বাক্স। সেই বাক্সটা ধরে নিচে নামিয়ে রেখে সেই ছায়ামূর্তি ইদারার ভেতরে ঝুঁকে পড়ে বলল, উঠে আয়, এবার তুই উঠে আয়, তাড়াতাড়ি আয়। কথা শেষ হয়েছে কি হয়নি, ইদারার পাশে বাঁশের মাথায় 200 ওয়াটের আলোটা আচমকা জ্বলে উঠল। সেই সাথে বেজে উঠল পুলিশের হুইসেল। ইদারার পাড়ে দাঁড়িয়ে থাকা হতবম্ব মূর্তিটা কোনো কিছু বুঝে ওঠার আগেই হাত করা তার হাতে পরিয়ে দেওয়া হলো। পুলিশের ইউনিফর্ম পরা ভূষণবাবু ইদারার ভেতরে ঝুঁকে পড়ে বললেন, দেখি তো এক্সপার্ট কুয়োতিটা কে? ও আচ্ছা, কানাই বাবু যে। এইবার দয়া করে উঠে এসো দেখি বাছাধন। পরের দিন সকালের কথা। সেদিন থানায় সকলেই বেশ খোশ মেজাজে বসে গল্প করছেন। কয়েকজন রিপোর্টার এসেছেন। একজন রিপোর্টার বললেন, স্যার, আপনি তো অসাধ্য সাধন করেছেন। 1 বছর আগে ঘটে যাওয়া খুনের কেস আপনি আসার সঙ্গে সঙ্গে সলভ হয়ে গেল। ভূষণবাবু হাসলেন। রিপোর্টার ভদ্রলোক বললেন, ইদারার ভেতরে যে বাক্স পাওয়া গিয়েছে তাতে কি ছিল স্যার? ভূষণবাবু বললেন, সোনার বাঁট। অনাথ হালদারের সোনার চোরাচালানের ব্যবসা ছিল। বাক্সভর্তি চোরাই সোনার বাঁট সে ভারী সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছিল, শহরের পুলিশ কোয়ার্টারে ইদারার মধ্যে। সে জানতো ওখানে চোরাই সোনা সুরক্ষিত থাকবে, কেউ সন্দেহ করবে না। প্রয়োজন মতো রাতের বেলা লোক নামিয়ে বাক্স থেকে সোনার বাঁট বের করে আনলেই চলবে। অনাথ হালদার মহা ধরিবাজ, আর কানাই হলো তার ডান হাত। আমি তদন্তে নেমে দেখেছি চাকরি পার্মানেন্ট করার ইচ্ছে আসলে কানাইয়ের নিজেরই ছিল না। হেড অফিস থেকে বহুবার তার কাছে কাগজপত্র চাওয়া হলেও সে জমা দেয়নি। তার আসল উদ্দেশ্য ছিল এই ইদারাটা পাহারা দেওয়ার। অস্থায়ী কর্মচারী হবার সুবিধে অনেক। কাজের অছিলায় দিনের বেলায় কুয়োর ওপর নজর রাখাও চলবে, আবার রাতেও ছুটি পাওয়া যাবে। কখনো সোনা তোলার প্রয়োজন হলে গভীর রাতে কানাই নামত ইদারার মধ্যে, আর অনাথ হালদার দাঁড়িয়ে থাকতো ওপরে। এমনই একবার মাঝরাতে সোনা তুলে আনার সময়
কোনোভাবে দ্বিজহরির চোখে পড়ে যায় ব্যাপারটা। সে তখন আমবাগানের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। নিজের মালিককে দেখে দ্বিজহরি চমকে ওঠে। অনাথ হালদারও দ্বিজহরিকে দেখতে পায়। সে বোঝে দ্বিজহরি বেঁচে থাকলে তার এই গোপন কর্ম আর গোপন থাকবে না। আর এই অনাথ হালদার তার হীন স্বার্থ চরিতার্থ করতে কানাইয়ের সাহায্যে নিরপরাধ দ্বিজহরিকে খুন করে। ওরা আমাকেও ভয় দেখিয়ে তাড়াবার তালে ছিল। অনাথ হালদারের ভাড়া করা লোক রোজ রাতে চাদর মুড়ি দিয়ে বাগানে ঢুকে ইদারার পাশে দাঁড়াতো। তবে সে রাতে ইদারার পাশে আলো না জ্বলায় আমার মনে একটা সন্দেহ হয়। তদন্ত করে জানতে পারি ইলেকট্রিকের তারে কারচুপি করা হয়েছে। প্রথম দিন কানাই আমাকে ইদারার জলে স্নান করতে মানা করে। এইসব ঘটনা এক জায়গায় এনে বুঝতে পারি ইদারাটা সন্দেহজনক। আমরা একটা চাল চালি। পুলিশ কোয়ার্টার ভেঙে পুলিশ আবাসন হবে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। অন্ধকারের ঢিল ছুঁড়লেও তাক বুঝে লেগে যায়। 3 দিনের মাথায় আমাদের উদ্দেশ্য সফল হয়। সাইনবোর্ড চোখে পড়ার পর গতকাল মাঝরাতে বিশ্বস্ত সাগরেদ কানাইকে সাথে নিয়ে অনাথ হালদার ইদারার ভেতর থেকে তার বাক্স উদ্ধার করতে গিয়েছিল। জল থেকে বাক্স তোলার সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরা পড়ে। কথা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভূষণবাবু বললেন, আমায় একটু মাপ করতে হবে যে আজ আমার পরিবার আসবে। স্টেশন থেকে তাদের আনতে যাব। সকলে উঠে দাঁড়িয়ে সম্মতিসূচক মাথা নাড়ালেন। আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।